আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের হিসাব বিজ্ঞানের এমসিকিউ নিয়ে। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো হিসাব বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য। এই ধারাবাহিকতার লক্ষ্যে আজকে আমি জাবেদা থেকে যেই এমসিকিউগুলো পরীক্ষায় আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা আমি বলে নেই, যদি তোমরা আরও বেশি ক্লাস চাও তাহলে আমি কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে নিউ কমার্স কোচিং সেন্টারের, ওই পেজ থেকে আমরা লাইভে এমসিকিউ নিয়ে আলোচনা করি। তো তোমরা ওই পেজটিকে লাইক এবং ফলো করে রাখো যাতে সকল তথ্য সবার আগে তোমার কাছে চলে যায়। আর পেজের লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আলোচনা করব জাবেদার এমসিকিউ নিয়ে। পরীক্ষায় কিন্তু জাবেদা থেকে 2 থেকে 3টি সৃজনশীল চলে আসে। তো এখন সৃজনশীলের পাশাপাশি আমাদেরকে এই জাবেদার অধ্যায় থেকে যেই এমসিকিউগুলো আসবে ওই এমসিকিউগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এবার তোমাদের এই জাবেদা অধ্যায় থেকে 5টি এমসিকিউ আসবে ইনশাল্লাহ। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানব যে হিসাব চক্রের ধাপ কয়টি। মনে রাখবা, হিসাব চক্রের ধাপ কিন্তু 10টি। এই এমসিকিউটা পরীক্ষায় আসে। এবার আসো, যদি হিসাব চক্রের ধাপ 10টি হয় তাহলে জাবেদা হিসাব চক্রের কততম ধাপ? 3য় ধাপ। এইটা মনে রাখবা। এবার আসো, জাবেদাকে হিসাবের কি বলা হয়? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। মনে রাখবা, নৈর্ভিত্তিকটা এভাবে হতে পারে, নিচের কোনটি প্রাথমিক বই? নিচের কোনটি হিসাবের প্রাথমিক বই? জাবেদা। এবার আসো, জাবেদাকে যদি হিসাবের প্রাথমিক বই বলে তাহলে হিসাবের পাকা বই এবং রাজা বলা হয় কাকে? খতিয়ানকে। এবার আসো, খতিয়ান করার পূর্ব শর্ত হলো জাবেদা করা। খতিয়ান করার জন্য পূর্ব শর্ত হলো জাবেদা করা। কিন্তু জাবেদা প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক না। জাবেদাটা প্রস্তুত করা হয় লেনদেনগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য এবং লেনদেনগুলো ভুল ত্রুটি হ্রাস করার জন্য জাবেদাটা লিপিবদ্ধ করা হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, জাবেদা কাকে বলে, এটার সংজ্ঞা কি এটা আমাদের জানার দরকার আছে। একটা প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে যে তালিকাটা প্রস্তুত করি আমরা, সেটাই হচ্ছে জাবেদা। অর্থাৎ প্রতিষ্ঠানে যখন লেনদেনগুলো সংগঠিত হয় তখন হিসাবের প্রাথমিক বই, এই যে একটু আগে বললাম, জাবেদায় আমরা লিপিবদ্ধ করি। কিভাবে? ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করি। এই জন্য জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে। তো জাবেদা লিপিবদ্ধ করলে লেনদেনগুলো ভুল ত্রুটি থেকে হ্রাস পায়, বাদ পড়া থেকে হ্রাস পায় এবং খতিয়ান করার পূর্ব শর্তই হলো জাবেদা করা। এই জন্য আমরা জাবেদাটা প্রস্তুত করি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে এই জাবেদা শব্দটার মানে কি? জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ জার শব্দ থেকে আসছে। কোন শব্দ? এই যে দেখো, প্রাচীন ফরাসি শব্দ জার শব্দ থেকে আসছে। আর এই জার শব্দের অর্থ কি জানো? জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে। জাবেদা শব্দটি কোন শব্দ? প্রাচীন ফরাসি শব্দ জার শব্দ থেকে এসেছে। আর জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। অর্থাৎ প্রতিটা দিন বা দিবসে যে লেনদেনগুলো সংগঠিত হবে ওই লেনদেনগুলোকে প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করতে হবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে। মনে রাখতে হবে ডেবিট এবং ক্রেডিট অবশ্যই দুইটা সমপরিমাণ হতে হবে, মানে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা উভয় দিকের সমান হতে হবে। এবার আসো, ডেবিট এবং ক্রেডিট একাধিক থাকতে পারে, মানে একাধিকবার ডেবিটও হইতে পারে আবার একাধিকবার ক্রেডিট হইতে পারে। শুধু যে একবার ডেবিট হবে এরকম না, একটা লেনদেনের ভিতরে একাধিকবার ডেবিট থাকতে পারে আবার একাধিকবার ক্রেডিটও থাকতে পারে। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে গেলাম জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ জার, জার শব্দ থেকে তারপর আসছে জার্নাল। জার্নাল মানে হচ্ছে জাবেদা। এবার এই জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রশ্ন আসে জাবেদার গড় সংখ্যা কয়টি? জাবেদার গড় সংখ্যা কিন্তু 5টি। প্রিয় শিক্ষার্থীরা, সেগুলো কি কি? এই যে সেগুলো হচ্ছে তারিখ, প্রথমে আমরা তারিখ দিব, তারপরে গড়টার নাম হচ্ছে বিবরণ, তারপরে গড়টার নাম হচ্ছে খতিয়ান পৃষ্ঠা,
তারপরে হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে 5টা করে। এই যে দেখো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নরবিট থেকে চলে আসে যে জাবেদার গড় কয়টি। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, কিন্তু খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। কারণ খতিয়ান যদি আমি প্রস্তুত না করি তাহলে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা উদ্বৃত্ত আমি বাইর করতে পারবো না। প্রত্যেকটি হিসাবের, যেমন হিসাব যে 5 প্রকার, সম্পদ, নরবিট থেকে এটাও আসে যে হিসাব কয় প্রকার। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব কিন্তু 5 প্রকার। হ্যাঁ, সেগুলো কি কি একটু লক্ষ্য করো। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, পুরাটা লিখলাম না, আয়, ব্যয়। এই যে দেখো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই হচ্ছে হিসাব 5 প্রকার। এবার এই 5 প্রকার হিসাবের আলাদা আলাদা যদি উদ্বৃত্ত বাহির করতে চাই, এই জন্য আমাদেরকে অবশ্যই খতিয়ান তৈরি করতে হবে। এই জন্য খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। নরবিট থেকে আসে যে কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক আর কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। জাবেদা প্রস্তুত করা বা সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়, কিন্তু খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। বলে আমরা জাবেদা প্রস্তুত করি কেন? ওই যে একটু আগেই বলছি, ভুল ত্রুটি হ্রাস করার জন্য এবং খতিয়ান করার পূর্ব শর্তে হচ্ছে জাবেদা প্রস্তুত করা। এই জন্য আমরা জাবেদাটা কি করে নিই? প্রস্তুত করে নিই। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, জাবেদা কয় প্রকার? জাবেদা কিন্তু 2 প্রকার। এক বিশেষ জাবেদা, 2 প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা কি? বিশেষ জাবেদা হচ্ছে যে জাবেদাগুলোর ভিতরে বিশেষ বিশেষ এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে। আমি আবারও বলি, বিশেষ জাবেদার ভিতরে বিশেষ বিশেষ লেনদেন অন্তর্ভুক্ত হবে। যখন আমরা বিশেষ অতিথিকে দাওয়াত দেই কোনো প্রোগ্রামে, তার জন্য কিন্তু আলাদা একটা চেয়ার থাকে, ওই চেয়ারে কিন্তু সবাই বসে না। এই জন্য বিশেষ জাবেদার ভিতরে বিশেষ বিশেষ কিছু লেনদেন আসবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা যদি নরবিট থেকে আসে জাবেদা কয় প্রকার, তোমরা উত্তর দিবা জাবেদা 2 প্রকার। এবার আসো বিশেষ জাবেদা আবার 6টি। কি কি? 1 ক্রয় জাবেদা, 2 বিক্রয় জাবেদা, 3 ক্রয় ফেরত, 4 বিক্রয় ফেরত, 5 নগদ প্রাপ্তি, 6 নগদ প্রদান। এই হচ্ছে 6টা বিশেষ জাবেদা। এই জায়গা থেকে তুমি 2টা এমসিকিউ পাবা ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিভাবে আসবে? এবার আসো ক্রয় জাবেদা। এই ক্রয় জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে? ক্রয় জাবেদা যেই কথা, ক্রয় বই একই কথা। তো ক্রয় জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হবে? প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এটা মুছার পর তোমাদেরকে এই জায়গায় বুঝিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখো, এই জায়গায় আমি লিখলাম দ্বারে পণ্য ক্রয়, দ্বারে পণ্য ক্রয়। এই যে দ্বারে পণ্য ক্রয়, এটা আমি কোন জাবেদায় অন্তর্ভুক্ত করব? তারপরে আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা নগদে পণ্য ক্রয়। দেখো 2টা এন্ট্রি লিখলাম আমি, একটা লিখলাম নগদে পণ্য ক্রয়, আরেকটা লিখলাম দ্বারে পণ্য ক্রয়। মনে করো এই টাইপের একটা এন্ট্রি দেওয়া থাকবো যে করিমের নিকট থেকে তুমি পণ্য ক্রয় করছো অথবা দ্বারে পণ্য ক্রয় করছো, এটা কোন জাবেদায় তুমি লিপিবদ্ধ করবা? এটা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবা। সবসময় মনে রাখবে, এই যে দেখো ক্রয় জাবেদা, ক্রয় জাবেদার ভিতরে ওই এন্ট্রিগুলোই আমরা লিপিবদ্ধ করব যেই এন্ট্রিগুলো আমরা বাকিতে ক্রয় করব। আমি আবারও বলতেছি, বাকিতে বা ধারে যেই পণ্যগুলো আমি ক্রয় করব সেইটা আমি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। যদি বাকিতে কোনো সম্পদ ক্রয় করি তাহলে সেটা কিন্তু ক্রয় জাবেদায় আসবে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকে। আমি আবারও বলি, বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে এটা কিন্তু ক্রয় জাবেদা আসবে না, তাহলে এটা কোন জাবেদা আসবে? নগদে পণ্য ক্রয় করলে আসবে প্রিয় শিক্ষার্থীরা নগদ প্রদান জাবেদায়, কারণ আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। মনে রাখতে হবে, এই যে দেখো আমি একবার বলে নেই তোমাদেরকে, ক্রয় জাবেদা বাকিতে বা দ্বারে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদায় লিখবো। তো সবসময় কি আমরা ক্রয় করব? মাঝে মধ্যে আমরা বিক্রয় কিন্তু করব, তাই না? এই জন্য বাকিতে বা দ্বারে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করব। তারপরে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় করার পর যদি পণ্য ফেরত দিয়ে দেই তাহলে আমি ক্রয় ফেরত জাবেদায় লিখব। এবার আসো বিক্রয় ফেরত জাবেদা, বিক্রি করার পর পণ্য যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত জাবেদায় লিখব। নগদ প্রাপ্তি জাবেদা, নগদে বা চেকে যদি আমি পাই তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় লিখব। নগদে বা চেকে যদি আমি দেই তাহলে নগদ প্রদান জাবেদায় লিখব। এখন তোমরাই বলো, দ্বারে পণ্য ক্রয়, এটা আমি কোন জাবেদায় লিখব? ক্রয় জাবেদা লিখব। দ্বারে পণ্য বিক্রয় যদি বলতো, মনে করো এই যে দেখো করিমের নিকট পণ্য বিক্রয়, করিমের নিকট পণ্য বিক্রয়। এই যে প্রিয় শিক্ষার্থীরা, এই যে
করিম বলা আছে, এই করিম বলার কারণে কিন্তু এটা বাকিতে হয়ে গেছে। যদি কোনো নাম বলা থাকে এন্ট্রির ভিতরে তাহলে তোমরা ধরে নিবে এটা বাকিতে হয়েছে। এই যে করিমের নিকট পণ্য বিক্রয় করলাম, যেহেতু এটা বাকিতে হয়েছে, আর বাকিতে যেই এন্ট্রিগুলো আমরা বিক্রয় করব, পণ্যগুলো বিক্রয় করব, সেগুলো আমরা বিক্রয় জাবেদা লিখব। বাকিতে ক্রয় করলে যেমন ক্রয় জাবেদা, বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদা। আর নগদে পণ্য ক্রয় করলে বা নগদে পণ্য বিক্রয় করলে, যেমন নগদে পণ্য বিক্রয় করছি, এর ফলে আমার কাছে নগদ অর্থ আসছে, এই জন্য এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে। আর দ্বারে পণ্য ক্রয় করলে এটা ক্রয় জাবেদা, আর যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে এটা নগদ প্রদান জাবেদা। একটু মাথায় রাখবা প্রিয় শিক্ষার্থীরা। এবার আসো আমি তোমাদেরকে আরো একটা জিনিস এই জায়গায় বুঝাই। এই ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা দিয়ে আমরা কিন্তু চালান প্রস্তুত করি। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। অর্থাৎ আমরা যখন পণ্য ক্রয় বিক্রয় করি এটার প্রামাণ্য দলিল হচ্ছে চালান। এই জন্য ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করার সময় দেখবে একটা ঘর থাকে চালান নং। হ্যাঁ, এই জন্য এই চালানের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করে থাকি প্রিয় শিক্ষার্থীরা। এই জন্য ক্রয় এবং বিক্রয়ের উৎস দলিল, মূল দলিল, একমাত্র দলিল বা প্রামাণ্য দলিল হচ্ছে চালান। চালান হচ্ছে কি? পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল বা উৎস দলিল। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মোছার পরে তোমাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে দেখো এই জায়গায় ক্রয় ফেরত জাবেদা। এই ক্রয় ফেরত জাবেদা কখন তৈরি করতে হবে জানো? ক্রয়কৃত পণ্য যখন আমি ফেরত দিয়ে দিব তখন আমি ক্রয় ফেরত জাবেদা লিখব। আর ক্রয় ফেরত জাবেদার জন্য আমরা কোন ধরনের দলিল প্রস্তুত করব? এই যে দেখো, ক্রয় ফেরত জাবেদা বা ক্রয় ফেরতের এন্ট্রির জন্য আমরা ডেবিট নোট প্রস্তুত করব। ডেবিট নোট। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে ডেবিট নোট তৈরি করা হয় কোন ধরনের এন্ট্রিগুলো দিয়ে? ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় যে নোট বা যে দলিলে লিখতে হয় সে দলিলটার নামে হচ্ছে ডেবিট নোট। আমি আবার বলি, আমরা পণ্য ক্রয় করছি, এই পণ্যটা ফরমাইশ অনুযায়ী যদি না হয় তাহলে আমরা যখন পণ্যটা ফেরত দিয়ে দিব, ওই ফেরত দেওয়ার সময় আমি যেই দলিলের ভিতরে লিখব বা যেই নোটের ভিতরে আমি এটা লিখব সেটাই হচ্ছে ডেবিট নোট। এখন বলো তো, বিক্রয় ফেরতের এন্ট্রির জন্য আমরা তৈরি করব ক্রেডিট নোট। মনে রাখবা, বিক্রয় ফেরতের এন্ট্রির জন্য আমরা তৈরি করব কি? ক্রেডিট নোট। বিক্রয় ফেরত কোনটা? যে ফেরতটা আমার কাছে আসবে, আমি মানুষের কাছে পণ্য বিক্রয় করছি, এখন আমার কাছে যদি কোনো ফেরত আসে এটা বিক্রয় ফেরত। আর এই বিক্রয় ফেরতের এন্ট্রির জন্য আমরা যেই দলিলটা প্রস্তুত করব এটা হচ্ছে ক্রেডিট নোট। আর বিক্রয় ফেরতের এন্ট্রিগুলো আমি যেই জাবেদায় লিপিবদ্ধ করব সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ডেবিট নোট, এটা কে তৈরি করেন? ডেবিট নোট তৈরি করেন ক্রেতা। যেহেতু ক্রয় ফেরতের এন্ট্রি দিয়ে করতেছি, ডেবিট নোট তৈরি করবেন ক্রেতা। মনে রাখুন ওর ভিত্তিকটা, ডেবিট নোট তৈরি করবেন ক্রেতা, স্বাক্ষর থাকবে ক্রয় ব্যবস্থাপকের। ক্রেডিট নোট তৈরি করবেন বিক্রেতা, স্বাক্ষর থাকবে বিক্রয় ব্যবস্থাপকের। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিশেষ জাবেদাগুলো থেকে অনেকগুলো নোটভিত্তিক তুমি পাবা। যেমন তোমাকে বলবে যে বিক্রয় ফেরত, হ্যাঁ, একটা এন্ট্রি দেওয়া থাকবে বিক্রয় ফেরতের, যেটি কোন জাবেদায় তুমি লিপিবদ্ধ করবা, বিক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরতের এন্ট্রি দিয়ে বলতে পারে, এভাবে দ্বারে পণ্য ক্রয়ের এন্ট্রি দিয়ে বলতে পারে। এই জন্য সবসময় মনে রাখবা, আমি আরো একবার বলে দিচ্ছি, ক্রয় জাবেদা, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা লিখবো, বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদা লিখবো। তারপরে ক্রয় ফেরত, ক্রয় করার পর ফেরত দিয়ে দিলে ক্রয় ফেরত জাবেদা লিখবো, বিক্রি করার পর ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা লিখবো। তারপরে নগদ প্রাপ্তি, নগদে বা চেকে পেলে নগদ প্রাপ্তি জাবেদা লিখবো, নগদে বা চেকে দিলে নগদ প্রদান জাবেদা লিখবো। এই হচ্ছে আমাদের 6টি বিশেষ জাবেদা। এবার চালান তো মনে আছে, এই চালানটা মনে রাখবা। আরেকটা জিনিস হচ্ছে ক্যাশ মেমো। নগদে পণ্য ক্রয় বিক্রয় করলে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়, আর ক্যাশ মেমো প্রস্তুত করা হয় 3 সেট। হ্যাঁ, ক্যাশ মেমো তৈরি করা হয় কয় সেট? 3 সেট। এটা নৈর্ভিত্তিক অনেক বেশি আসে প্রিয় শিক্ষার্থীরা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদার আরেকটা নাম কি জানো? সাধারণ জাবেদা। আমরা নর্মালি যে জাবেদাগুলো করি এগুলো হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। এবার মনে রাখবা, যেই এন্ট্রিগুলো বিশেষ জাবেদার ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবো না ওই এন্ট্রিগুলোকে আমরা সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদায় অন্তর্ভুক্ত করব। আমি আবারও বলি, যেই এন্ট্রিগুলো
যেই এন্ট্রিগুলো বিশেষ জাবেদার ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না, ওই এন্ট্রিগুলোকে আমরা প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করব। সেগুলো কি কি একটু লক্ষ্য করো, আমি মুসার পরেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এই জায়গায় আছে সংশোধনী জাবেদা। মনে করো আমি হিসাব করার সময় কোনো ভুল ত্রুটি করে ফেললাম, তো এই ভুল ত্রুটিটা সংশোধন করার জন্য যে জাবেদার প্রয়োজন সেটাই হচ্ছে সংশোধনী জাবেদা। কেমন, মনে করো আমি 5,000 জায়গায় 20,000 লিখে ফেলছি, 20,000 জায়গায় 10,000 লিখে ফেলছি, তো এই ভুল ত্রুটিটাকে সংশোধন করার জন্য আমি যে জাবেদাটা প্রস্তুত করব সেটা হচ্ছে সংশোধনী জাবেদা। এবার আসো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে আমরা বছরের শেষে যখন আর্থিক বিবরণী তৈরি করি, ওই আর্থিক বিবরণীর নিচে দেখবো অনেক রকমের এন্ট্রি দেওয়া থাকে। এরকম এই যে বেতন বকেয়া, এরকম এন্ট্রি থাকে, বেতন বকেয়া বা ভাড়া অগ্রিম, ভাড়া অগ্রিম। এই যে দেখো এই যে জিনিসগুলো, এই যে বেতন বকেয়া, ভাড়া বকেয়া, এই এন্ট্রিগুলোর জন্য এই এন্ট্রিগুলো আমি কোন জাবেদায় লিপিবদ্ধ করবো? নৈর্ভিত্তিকটা এভাবে হইতে পারে, বেতন বকেয়া 5,000 টাকা, এই লেনদেনটি তুমি কোন জাবেদায় লিপিবদ্ধ করবা? তখনই কিন্তু তোমাদের একটা গন্ডগোল শুরু হয়ে যাব। মনে রাখবা এই যে বেতন বকেয়া, ভাড়া বকেয়া, বেতন অগ্রিম, ভাড়া অগ্রিম, আয় বকেয়া, অবচয়, অবলোপন, কুঋণ সঞ্চিতি, এই জিনিসগুলো আমরা সবসময় সমন্বয় জাবেদায় লিপিবদ্ধ করি। অর্থাৎ বছরের শেষে যে ওই যে আর্থিক বিবরণী তৈরি করি, আর আর্থিক বিবরণীর নিচে যে এন্ট্রিগুলো দেওয়া থাকে এইগুলোই হচ্ছে সমন্বয় জাবেদা, আর এই সমন্বয় জাবেদাগুলো আমরা তৈরি করি। তো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে এই যে বকেয়া অগ্রিম এই রিলেটেড, অবলোপন, অবচয়, কুঋণ সঞ্চিতি, এই জিনিসগুলো আমরা সবসময় সমন্বয় জাবেদার ভিতরে কি করি? লিপিবদ্ধ করি। তারপরে আসো সমাপনী জাবেদা, গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা কি? সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা হচ্ছে বছর শেষে, হিসাবকাল শেষে 3টা জিনিস বন্ধ করে দিতে হয়। নৈর্ভিত্তিকে আসতে পারে যে হিসাবকাল শেষে কয়টা জিনিস বন্ধ করে দিবা? 3টা জিনিস। সেই 3টা জিনিস কি কি? এই যে দেখো, একটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে ব্যয়, আর আরেকটা হচ্ছে উত্তোলন। আমরা এই 3টা জিনিস কিন্তু হিসাবকাল শেষে বন্ধ করে দিব। এই আয় আর ব্যয় এটা বন্ধ করব আমরা আয় সারাংশ দিয়ে, আয় সারাংশ অথবা আয় বিবরণী, একই কথা। প্রিয় শিক্ষার্থীরা, আয় সারাংশ আর আয় বিবরণী একই কথা। অর্থাৎ হিসাবকাল শেষে আমরা যেই এন্ট্রিগুলো বন্ধ করব সেটা হচ্ছে সমাপনী দাখিলা, এই যে এটা বা সমাপনী জাবেদা। নৈর্ভিত্তিকে বলবে যে হিসাবকাল শেষে আমরা কোন জাবেদার মাধ্যমে বন্ধ করি, হ্যাঁ, বা বছরের শেষের এন্ট্রিগুলোকে আমরা কোন জাবেদার মাধ্যমে বন্ধ করে দিব। অথবা এইভাবে বলবে আয় এবং ব্যয় হিসাবকাল শেষে যে আমরা বন্ধ করব কোন দাখিলার মাধ্যমে বন্ধ করব, সেটা হচ্ছে সমাপনী দাখিলা। ওকে, তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক মানে বছরের শুরু। বছরের শুরু বলতে যেমন তোমরা অঙ্ক যে করো দেখবা অনেকগুলো অঙ্কের শুরুতে এরকম দেওয়া থাকে, দেখবা যে 1 তারিখে নগদ 1 লক্ষ টাকা, হ্যাঁ, তারপরে মনে করো যন্ত্রপাতি 50,000 টাকা, তারপরে পণ্যদ্রব্য 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। এরকম এন্ট্রি পাও না তোমরা? যে অবশ্যই এরকম এন্ট্রি কিন্তু অঙ্কের শুরুতে থাকে। তার মানে একদম মাসের শুরুতে 1 তারিখের এন্ট্রিটারে যখন এরকম এন্ট্রিগুলো থাকবে, এই এন্ট্রিগুলোর জন্য যেই জাবেদাটা আমি প্রস্তুত করব এটাই হচ্ছে আমার জন্য প্রারম্ভিক জাবেদা। মানে একদম শুরুতেই এন্ট্রিটার জন্য যেই জাবেদা আমি দিব সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। তো এটা জাবেদা কি? নগদান ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য থাকলে আমাদেরকে কি নামে লিখতে হবে? এটাও কিন্তু নৈর্ভিত্তিকে আসে যে পণ্যদ্রব্য চেক, পণ্যদ্রব্য চেক, এই 3টার নামে কখনো হিসাব খোলা যায় না। কি কি? এই যে দেখো, পণ্য, দ্রব্য, চেক, এই 3টা তাদের নিজস্ব নামে কোনো হিসাব খোলে না। যেমন পণ্যকে পণ্য নামে লিখতে পারবে না, দ্রব্যকে দ্রব্য নামে লিখতে পারবে না, চেককে চেক নামে লিখতে পারবে না। চেক থাকলে লিখতে হবে ব্যাংক, চেক থাকলে আমরা লিখবো ব্যাংক। আর এই পণ্য দ্রব্য থাকলে আমরা কি নামে লিখবো? ক্রয় অথবা বিক্রয় নামে লিখবো। যখন এই জিনিসগুলো আমি ক্রয় করব মানে কিনে আনবো তখন ক্রয় নামে লিখবো, যখন এই জিনিসগুলো আমি বিক্রয় করব তখন আমি বিক্রয় নামে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো পণ্য, দ্রব্য, চেক, এই 3টার নামে কখনো হিসাব খোলা হয় না। পণ্য দ্রব্য থাকলে আমরা লিখবো কি? পণ্য দ্রব্য থাকলে আমরা লিখবো ক্রয় এবং বিক্রয়, আর চেক থাকলে আমরা লিখবো কি? ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। তারপরে আসো লাস্ট একটা জিনিস আমি আলোচনা করি, সেটা হচ্ছে
অন্যান্য জাবেদা। এই অন্যান্য জাবেদার ভিতরে কোন এন্ট্রিগুলো আসবে? যেমন এই নৈর্ভিত্তিকটা অনেক বেশি আসে, যেমন এই জায়গায় লেখা আছে ধারে আসবাবপত্র ক্রয় অথবা যন্ত্রপাতি ক্রয় দিয়ে বলবে দ্বারে আসবাবপত্র ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়, এই লেনদেনটি তুমি কোন জাবেদায় লিপিবদ্ধ করবা? এই লেনদেনটি আমরা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করব বা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করব। এবার প্রকৃত জাবেদার ভিতরে কোন গড়ে লিপিবদ্ধ করব? সেটা হচ্ছে অন্যান্য জাবেদাতে লিপিবদ্ধ করব। কেন? কারণ এই যে ধারে পণ্য ক্রয়, তুমি বলতে পারো ধারে পণ্য ক্রয় করলে না, সরি ধারে আসবাবপত্র ক্রয়, তো ধারে ক্রয় করলে না ক্রয় জাবেদায় লিখতে হয়। এটা কিন্তু পণ্য না, এটা কিন্তু আসবাবপত্র। সম্পদের সাথে ক্রয় বিক্রয় কথাটি উল্লেখ থাকলে, আবারও বলতেছি, সম্পদের সাথে ক্রয় বিক্রয় কথাটি উল্লেখ থাকলে আমরা ক্রয় বিক্রয় নামে লিখব না, সম্পদকে আমরা সবসময় সম্পদ নামে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি এরকম বলা থাকে যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এর সঠিক জাবেদা কি? এই নৈর্ভিত্তিকটা অনেক বেশি আসে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, এইটার জাবেদা কি? মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কিনি তাহলে সেটা আমার পণ্য হয়ে যাবে। আমি আবারও বলতেছি, বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কখনো কোনো কিছু ক্রয় করি তাহলে সেটা আমার জন্য পণ্য, সেটা আমার জন্য সম্পদ না। ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো কিছু কিনি তাহলে সেটা সম্পদ। এই যে দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, এর সঠিক জাবেদা কোনটি? নৈর্ভিত্তিক আসতে পারে, তখন তোমরা লিখবা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এটা আমার দোকানের পণ্য। নিশ্চয়ই আমি আসবাবপত্র বা ফার্নিচারের ব্যবসা শুরু করছি, এই জন্য এই আসবাবপত্রটা আমার জন্য সম্পদ হয় নাই। কেন হয় নাই? কারণ এটা আমি জনগণের কাছে, কাস্টমারের কাছে, ভোক্তার কাছে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করছি। যেহেতু আমি এটা পুনরায় বিক্রি করে দিব আরেকজনের কাছে, এই জন্য এটা আমার জন্য পণ্য, এই জন্য আমি লিখছি ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু ভুল, অনেকেই ভুল করবে এই জায়গায়, সে বলবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। না, এই জায়গায় আসবাবপত্র হবে না, কারণ এটা আমি ব্যবহারের উদ্দেশ্যে কিনি নাই, এটা আমি বিক্রয়ের উদ্দেশ্যে কিনছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো লেখার পর আমি তোমাদেরকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস এটা মোছার পর আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে এই জাবেদা থেকে আরও যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে ওই বিষয়গুলো আমি আলোচনা করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি, আমরা যখন এই জাবেদার এন্ট্রিগুলো করতে যাই তখন এই এন্ট্রিগুলোর সাথে বাট্টা নামক একটা শব্দ জড়িত থাকে। এখন আসো, এই বাট্টা কাকে বলে? বাট্টার শব্দের অর্থ ছাড় দেওয়া, অর্থাৎ পণ্যের গায়ে যে লিখিত মূল্য দেওয়া থাকে ওই মূল্য থেকে আমরা যেই মূল্যটা কম দেই ওইটাকেই কিন্তু বাট্টা বলে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে লিখে রাখছি বাট্টা দুই প্রকার, এক কারবারি বাট্টা, দুই নগদ বাট্টা। এবার প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে যে কারবারি বাট্টা কোনটা এবং নগদ বাট্টা কোনটা? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং অঙ্কের ভিতরে এই বাট্টার কিন্তু অনেক কাজ থাকে প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো, বাট্টা দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা, এই যে দেখো, কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা উল্লেখ থাকে তাকে কারবারি বাট্টা বলে। আমরা যখন পণ্য ক্রয় এবং বিক্রয় করি, ওই ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো বাট্টা উল্লেখ থাকে তাহলে তাকে কারবারি বাট্টা বলে। কারবারি মানে হচ্ছে ব্যবসা, কারবার মানে কি? ব্যবসা। কারবারি বাট্টা যে কথা, ব্যবসায়িক বাট্টা একই কথা। যেমন প্রিয় শিক্ষার্থীরা, মনে করো আমি লিখলাম যে পণ্য ক্রয় ৳10,000 5% বাট্টায়। দেখো, আমি পণ্য ক্রয় করছি ৳10,000, এই যে দেখো পণ্য ক্রয় এবং তার সাথে যে একটা বাট্টা জড়িত আছে, তাহলে এই বাট্টাটার নাম হবে কারবারি বাট্টা। এই বাট্টার নাম হবে কারবারি বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, কারবারি বাট্টা কিন্তু লিপিবদ্ধ করতে হয় না, নৈর্ভিত্তিক থেকে আসবে, নিচের কোন বাট্টাটি লিপিবদ্ধ করতে হয় না? কারবারি বাট্টা লিপিবদ্ধ করতে হয় না। কারবারি বাট্টা মানে হচ্ছে ব্যবসায়িক বাট্টা। আমি আবার বলি, কারবারি বাট্টা লিপিবদ্ধ করতে না।
তাহলে কি করতে হয়, কারবারি বাট্টার কাজ হচ্ছে এই যে মূল টাকা, এই মূল টাকা থেকে এই বাট্টা টাকাটা বাদ দিয়ে দিতে হবে। তো আমি যদি 10,000 টাকার উপরে 5% ধরি তাহলে আমার বাট্টা আসবে কত, 500। তখন আমি কি করবো জানো, এই 10,000 থেকে এই যে 500 টাকা যে বাট্টা আসছে ওইটা বাদ দিয়ে আমাকে লিখতে হবে। তাহলে আমাকে লিখতে হবে 9,500 টাকার পণ্য আমি ক্রয় করছি। আমি কিন্তু 10,000 টাকার পণ্য ক্রয় করে নিই, অর্থাৎ 10,000 টাকার পণ্য কিনেছিলাম, তার সাথে 5% বাট্টা ছিল, এই জন্য ওই টাকা থেকে এই বাট্টাটা বাদ দেওয়ার পর যেইটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত মূল্য। এই মূল্যটাকে আমার লিপিবদ্ধ করতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোনটা, ক্রয় এবং বিক্রয় করার সময় যেই বাট্টাটা জড়িত থাকবে ওই বাট্টাটাকে কারবারি বাট্টা বলে। আর কারবারি বাট্টার কাজ হচ্ছে মূল টাকা থেকে আমরা বাট্টার টাকাটা বাদ দিব, তারপরে আমরা লিপিবদ্ধ করব। কিন্তু এই বাট্টার টাকা, এই যে 500 টাকা বাট্টা, এই বাট্টা টাকা আমরা কোথাও দেখাবো না, এই জন্য বলা হয় কারবারি বাট্টা কোথাও লিপিবদ্ধ করা হয় না। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এটা মুছার পরে আমি তোমাদেরকে নগদ বাট্টাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গায় নগদ বাট্টা কোনটা, তাহলে এই যে দেখো আমি লিখছি নগদ বাট্টা, দেনাদার এবং পাওনাদারের সাথে যে বাট্টা উল্লেখ থাকে তাকে নগদ বাট্টা বলে। এটাকে চাইলে আমি অনেক বড় করে লিখতে পারতাম, দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেন দ্রুত নিষ্পত্তি করার জন্য যে ছাড় দেওয়া হয় ওই ছাড়টাকে নগদ বাট্টা বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশিরভাগ সময় পণ্য বাকিতে ক্রয় করে থাকি এবং পণ্য আমরা বাকিতে বিক্রয় করে থাকি। তো আমরা যদি পণ্য বাকিতে ক্রয় এবং বিক্রয় করি তখনই কিন্তু দেনাদারের পরিমাণ কি পায়, বৃদ্ধি পায়। আর এই দেনাদারের পরিমাণ বৃদ্ধি এবং পাওনাদারের পরিমাণ যে বৃদ্ধি পায়, দেনাদার এবং পাওনাদারের সাথে লেনদেনটা দ্রুত শেষ করার জন্য আমরা যে ছাড় দিয়ে দিব ওই ছাড়টাই হচ্ছে আমাদের জন্য নগদ বাট্টা। এবার আসো, এই নগদ বাট্টা কিন্তু লিপিবদ্ধ করতে হয়, মনে রাখতে হবে নগদ বাট্টা কিন্তু লিপিবদ্ধ করতে হয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীর একটা উদাহরণ আমি যদি বলি যে করিমের নিকট হতে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,800 টাকা পাওয়া গেল। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমি করিমের নিকট পাওয়ার কথা ছিল 8,000 টাকা, মানে আমরা করিমের নিকট 8,000 টাকা পাই। তো আমরা কার নিকট পাই, দেনাদারের নিকট পাই। তো আমি দেনাদারের কাছে 8,000 টাকা পাই। এবার এই দেনাদার দেখো আমাকে কয় হাজার টাকা দিছে, 7,800 টাকা। তাহলে আমি তার কাছ থেকে কম পাইছি কয় টাকা, এই যে 200 টাকা। এই 200 টাকাই হচ্ছে আমার জন্য নগদ বাট্টা, কারণ এই বাট্টাটা আমরা ছাড় দিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থীরা, এই নগদ বাট্টা কিন্তু আবার দুই ধরনের হয়। নগদ বাট্টা দুই ধরনের হয়। যে বাট্টাটা আমরা পাবো সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। নগদ বাট্টার ক্ষেত্রে যদি ছাড় আমি পাই তাহলে এটা প্রাপ্ত বাট্টা, আর যদি ছাড় আমি দেই তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে প্রদত্ত বাট্টা। দেখো এই জায়গায় খেয়াল করো, এই যে আমি করিমের নিকট থেকে 8,000 টাকা পাওয়ার কথা, আমি করিমের নিকট থেকে পাইছি 7,200 টাকা। তাহলে আমি কত টাকা কম পাইছি, আমি 7,800 টাকা পাইছি। তার মানে আমি করিমের নিকট থেকে 200 টাকা কম পাইছি। এবার আমি কিন্তু এই করিমকে ছাড় দিয়েছি, তো আমি যেই ছাড়টা দিব এটা আমার জন্য প্রদত্ত বাট্টা। এটা আমার জন্য কি বাট্টা, প্রদত্ত বাট্টা। আর যদি আমি ছাড় পাই তাহলে এটা আমার জন্য হবে প্রাপ্ত বাট্টা। মনে রাখবা, প্রাপ্ত বাট্টা এটা আমাদের জন্য আয়, প্রাপ্ত বাট্টা এটা আমাদের জন্য আয়, আর প্রদত্ত বাট্টা এটা আমাদের জন্য ব্যয়। প্রদত্ত বাট্টা হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়, আর এই প্রাপ্ত বাট্টা হচ্ছে আমাদের জন্য অপরিচালন আয়। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবার অনেক সময় নৈর্বৃত্তিকে আসে যে প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টার সঠিক জাবেদা কোনটি। অনেক শিক্ষার্থীরাই কিন্তু এটার সঠিক জাবেদাটা জানে না। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার সঠিক জাবেদাটা তুমি কিভাবে করবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার সঠিক জাবেদাটা হচ্ছে, যেমন প্রাপ্ত বাট্টা, এটার সঠিক জাবেদা কি, দেখো প্রাপ্ত বাট্টা এর সঠিক জাবেদা হচ্ছে, আমরা কাদের কাছ থেকে বাট্টা পাই, পাওনাদারের কাছ থেকে। কারণ পাওনাদারকে যখন আমি টাকা দিতে যাই, পাওনাদারকে মনে করো আমি একজন পাওনাদারকে এই যে 1,000 টাকা দেওয়ার কথা, তো আমি 1,000 টাকা না দিয়ে আমি যদি 800 টাকা দেই তাহলে দেখো পাওনাদারকে আমি কয় টাকা কম দিলাম, 200 টাকা। কয় টাকা কম দিলাম, 200 টাকা। তাহলে ছাড় কিন্তু আমি পাইছি, এই জন্য এই বাট্টাটা আমার জন্য প্রাপ্ত বাট্টা। এখন এটা জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, এবং এই জায়গায় আমরা লিখব প্রাপ্ত বাট্টা হিসাব
ক্রেডিট। দেখো পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। এই যে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা এই দুইটা হচ্ছে নগদ বার্তা, আর নগদ বার্তা কিন্তু একটা অনগদ লেনদেন। নগদ বার্তা লেখা আছে নগদ বার্তা, বাট এটা একটা অনগদ লেনদেন। কিভাবে? এই যে দেখো আমার তাকে দেওয়ার কথা হচ্ছে 1000 টাকা, বাট তাকে দিছি আমি 800 টাকা। এর ফলে কিন্তু আমার পকেটে 200 টাকা বাড়েও নাই বা 200 টাকা কমেও নাই, বাট আমি একটা লাভবান হয়েছি এই জায়গায়, তাই না? এর জন্য এর সঠিক জাবেদা পাওনাদার হিসাব ডেবিট, কারণ পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়ে গেছে। কিভাবে হ্রাস পেয়েছে? দেওয়ার কথা 1000 টাকা, আমি দিছি 800 টাকা। তাহলে কি পাওনাদার পরে আবার আইসা আমাকে বলবে যে 200 টাকা দাও? না, এটা বলবে না। এর জন্য কি তার সাথে আমার লেনদেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই জন্য পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রদত্ত বার্তা এটার সঠিক জাবেদা কি? দেখো প্রদত্ত বার্তা মানে হচ্ছে যেই সার আমরা দিই। তো প্রদত্ত বার্তা যেহেতু সার আমি দিছি, এটা আমার জন্য ব্যয়, এই জন্য ব্যয় সবসময় ডেবিট দিকে হবে। আমরা লিখব প্রদত্ত বার্তা ডেবিট। এবার আমরা কাদেরকে সার দেই? দেনাদারকে। দেনাদার আমাকে টাকা দেওয়ার সময় আমি দেনাদারকে যেই সার দিব এটাই হচ্ছে প্রদত্ত বার্তা। মনে করো আমি দেনাদারের কাছে 2000 টাকা পাবো, এবার এই দেনাদার আমাকে 1800 টাকা দিচ্ছে। এবার এই 200 টাকা কিন্তু আমি ছাড় দিয়েছি, যেহেতু আমি দিয়েছি এটা আমার জন্য ব্যয়, আর এই ব্যয়টার নাম হচ্ছে প্রদত্ত বার্তা, আর দেনাদারের পরিমাণ এই জায়গায় কমে গেছে, এই জন্য দেনাদার কি হবে? ক্রেডিট হবে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা বার্তা রিলেটেড সম্পর্কিত কথাবার্তা। এই জায়গা থেকে আশা করি একটা এমসিকিউ তুমি পাবা ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। এবার আমি তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ, মানে কোন গুরুত্বপূর্ণ জিনিসটা, সেটা হচ্ছে শর্ত। মনে আছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার ভিতরে যে একটা শর্ত থাকে, এই শর্ত নিয়ে 2টা এমসিকিউ আসবে, নিশ্চিত তুমি থাকতে পারো। এখন আমি তোমাদেরকে এই শর্তটা নিয়ে আলোচনা করে দেখাবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, তো আমি বার্তা নিয়ে যে জিনিসটা আলোচনা করলাম, এটার পরেই আমি শর্তের বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা অনেক লেন্দি হওয়ার কারণে আমি শর্তের বিষয়টাকে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করতেছি। তার মানে জাবেদার জন্য আমি এমসিকিউর 2টা পর্ব করলাম, এই পর্যন্ত একটা পর্ব থাকবে। তারপর আমি শর্ত নিয়ে এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আরও একটা পর্ব তৈরি করলাম। তোমরা 2টা পর্ব দেখলে ইনশাল্লাহ 5টা এমসিকিউ কমন পাবা আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।